আসুন দেখি ব্যাংকিং আইনের একটা নতুন পরিবর্তন কিভাবে দেশের অর্থনীতিকে আবার হুমকির মুখে ফেলতে পারে। অভিযোগ আছে এস আলম গ্রুপ ১১টা ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ টাকা তুলে নিয়েছিল। সংসদের হিসাবেই দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির মধ্যে ১১টি ছিল এস আলমের প্রতিষ্ঠান। ৫ আগস্টের পর নতুন সরকার এসে ব্যাংকিং খাতের রক্তক্ষরণ বন্ধ করার উদ্যোগ নেয়। পরিকল্পনাটা ছিল এমন: ব্যাংক একীভূত করা, নতুন টাকা জোগানো আর গ্রাহকদের টাকা ফেরত দেওয়া। এই উদ্ধার অভিযানে প্রায় ৯৫,০০০ কোটি টাকার বিশাল এক ঘাটতি পূরণ করতে হয়েছিল। কিন্তু ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে এমন এক সংশোধনী আনা হলো যা পুরনো মালিকদের ফেরার পথ করে দেয়। নতুন নিয়মে সরকারি উদ্ধার তহবিলের মাত্র ৭.৫% ফেরত দিলেই মালিকানার জন্য আবেদন করা যাবে। মানে মাত্র ২৬০০ কোটি টাকা দিয়ে ৯৫,০০০ কোটি টাকার সাম্রাজ্য ফিরে পাওয়ার সুযোগ। এই সংশোধনী আনার টাইমলাইনটা দেখুন, এর পেছনের উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। কিন্তু এই কেলেঙ্কারির সাথে সাধারণ মানুষের জীবনের সম্পর্কটা কোথায়? এর প্রভাব কিন্তু অনেক গভীর। বলা হয়, ব্যাপক পুঁজিপাচারের কারণে দেশে ডলার সংকট হয়, যা পরে মূল্যস্ফীতিকে উস্কে দেয়। আর এই অর্থনৈতিক সংকটই কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের পেছনে একটা বড় কারণ ছিল। ৫ আগস্টের পর যখন অর্থ পাচারের পথ বন্ধ হল, রেমিটেন্স আর রপ্তানি দুটোই বেড়ে গেল। গত ১.৫ বছরে অর্থনীতিকে তুলনা করা হচ্ছিল লাইফ সাপোর্ট থেকে রিকভারি কেবিনে আসা এক রোগীর সাথে। কিন্তু এই অবস্থায় পুরনো ভাইরাস আবার সিস্টেমে ঢুকলে রোগীর তো কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। শেষ প্রশ্ন হল, মাত্র ২,৬০০ কোটির জন্য ৩২,০০০ কোটি টাকার জনগণের তহবিল কি ঝুঁকি